আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। সব জিম্মির মুক্তির বিনিময়ে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র জুড়ে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে রুশ সেনা ও তাদের অস্ত্রশস্ত্র। রুশদের হত্যা করো, পয়েন্ট যেত। ইসরায়েল ও সিরিয়া একটি যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি হয়েছে জানিয়েছেন তুরস্কের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখতে অস্ত্র ছাড়বে না হিজবুল্লাহ। ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনি ভেড়াগুলো। ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের ভেড়াগুলোকেও হত্যা করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার প্রতিষ্ঠান বেদিনার অয়েল রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নতুন দেয়ালের অনুমোদন দিয়ে মেক্সিকো সরকারের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দীর্ঘ সময় যুদ্ধের জন্য প্রস্তুত জানালো হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, সব জিম্মির মুক্তির বিনিময়ে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। ওবায়দা আরও বলেছেন, কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে। সাম্প্রতিক মাসগুলোয় হামাসের একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছে, সেখানে তারা সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার কথা বলেছিল, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী মন্ত্রীরা তা নাকচ করে দেন। ওবায়দা বলেন, এটা এখন আমাদের কাছে পরিষ্কার, অপরাধী নেতানিয়াহুর সরকার বন্দীদের ব্যাপারে মোটেই আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনা সদস্য। তিনি আরো বলেন, হামাস এমন একটি পূর্ণাঙ্গ চুক্তির পক্ষে যার মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটবে, ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করা হবে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা থাকবে। কাতারে গাজা উপত্যকায় হামাসের কাছে এখনো 50 জন জিম্মি আছেন, এর মধ্যে প্রায় 20 জন এখনো জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে শুক্রবার হোয়াইট হাউসে আইন প্রণেতাদের সঙ্গে নৈশভোজের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা থেকে আরো 10 জন বন্দী খুব শিগগিরই মুক্তি পাচ্ছেন। রুশদের হত্যা করো, পয়েন্ট যেত। ইউক্রেনের নতুন প্রকল্প কি যুদ্ধকে গেমে পরিণত করেছে? ইউক্রেনের যুদ্ধক্ষেত্র জুড়ে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে রুশ সেনা ও তাদের অস্ত্রশস্ত্র। সবকিছুই ক্যামেরায় ধারণ করা হচ্ছে, হিসাব রাখা হচ্ছে, গোনা হচ্ছে একে একে। প্রতিদিনই আসছে এসব তৎপরতার হাজার হাজার ছবি, আর সেই ছবিগুলো ব্যবহার করছে ইউক্রেনীয় সেনাবাহিনী। গত বছর আর্মি অব ড্রোনস বোনাস বা পয়েন্টস নামের একটি উদ্যোগ পরীক্ষামূলকভাবে চালু করেন ইউক্রেন। এই প্রকল্পের আওতায় ইউক্রেনের সেনারা রুশ সেনাদের হত্যা বা তাদের সরঞ্জাম ধ্বংসের জন্য পয়েন্ট জেতেন। শুনতে অনেকটা কল অফ ডিউটি ভিডিও গেমের মতো কিংবা 70-এর দশকের টিভি গেম শোর মতো মনে হতে পারে, যেখানে পয়েন্ট মানেই পুরস্কার। ইউক্রেনের সরকার ও সেনাবাহিনীর বিশেষজ্ঞদের নিয়ে ব্রেভ ওয়ান নামের একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। দলটির এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধক্ষেত্রে যত বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা হবে, সংশ্লিষ্ট সেনা ইউনিট তত বেশি পয়েন্ট পাবে। যেমন শত্রুপক্ষের একটি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করলে সর্বোচ্চ 50 পয়েন্ট, একটি ট্যাঙ্ক ধ্বংসের জন্য 40 পয়েন্ট ও একটি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত করতে পারলে 20 পয়েন্ট দেয়া হবে। যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও সিরিয়া। মার্কিন রাষ্ট্রদূত ইসরায়েল ও সিরিয়ায় একটি যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি হয়েছে বলে গতকাল শুক্রবার জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সিরিয়ার দ্রুজ অধ্যুষিত এলাকায় কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘাত চলেছিল। সংঘাতে এ পর্যন্ত 3 শতাধিক মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্ক ও দক্ষিণের সুয়েদা অঞ্চলের বিমান হামলা চালায়। এ সময় সুয়েদা থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেওয়ার দাবি জানায় ইসরায়েল। দেশটির দাবি, তারা সিরিয়ার দ্রুজ সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার জন্য এই হামলা চালিয়েছে। সম্প্রদায়টি ছোট হলেও বেশ প্রভাবশালী। দ্রুজদের একটি অংশ ইসরায়েল ও লেবাননে বসবাস করে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র ত্যাগ করার এবং অন্য সংখ্যালঘুদের নিয়ে একটি নতুন ঐক্যবদ্ধ সিরিয়া গড়ার আহ্বান জানাচ্ছি। টম ব্যারাক আরও বলেন, তুরস্ক, জর্ডান ও প্রতিবেশী দেশগুলো সমর্থিত একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও সিরিয়া। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস ও সিরীয় কনসুলেট এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। সিরিয়ার সুয়েদা অঞ্চলে প্রায় 1 সপ্তাহ ধরে সহিংসতা চলছে। বেদুইন যোদ্ধা ও দ্রুজ গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের মধ্য দিয়ে সহিংসতা শুরু হয়।
অস্ত্র ছাড়বে না হিজবুল্লাহ, যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান। হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখতে সংগঠনটির অস্ত্র পরিহার্য এবং তা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ইসরায়েল উত্তেজনা নিরসনে আনা প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, আমরা আত্মসমর্পণ করব না এবং ইসরায়েল আমাদের অস্ত্র কেড়ে নিতে পারবে না। এক ভিডিও বার্তায় কাসেম বলেন, অস্ত্র ছাড়া প্রতিরোধ সম্ভব নয়। হিজবুল্লাহর অস্ত্র লেবাননের নিরাপত্তার জন্য অপরিহার্য, বিশেষ করে যখন দেশটির অস্তিত্বগত হুমকির মুখে রয়েছে। এই মন্তব্য ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন বিশেষ দূত থমাস ব্যারাক, যিনি বর্তমানে তুরস্কের রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন, সম্প্রতি লেবাননের সঙ্গে ইসরায়েলের একটি সমঝোতার প্রস্তাব দেন। প্রস্তাবে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ একটি মূল শর্ত হিসেবে উল্লেখ করেছিল। এ বিষয়ে লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, হিজবুল্লাহ 2000 সালে দক্ষিণ লেবাননকে ইসরায়েলি দখল থেকে মুক্ত করতে বড় ভূমিকা রেখেছে, তবে এখন অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা উচিত। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সম্ভাব্য সুযোগ হিসেবে দেখা যেতে পারে, যা ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করতে পারে। ফিলিস্তিনিদের ভেড়াগুলোকেও হত্যা করছে ইসরায়েলিরা। ইসরায়েলিদের বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনের ভেড়াগুলো। ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ভেড়াগুলোকেও হত্যা করছে। শুক্রবার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে রাতভর আক্রমণে 117টি ভেড়া হত্যা এবং শত শত ভেড়া চুরির অভিযোগ এনেছে ফিলিস্তিনি বেদুইনরা। এটি অধিকৃত পশ্চিম তীরে কৃষকদের তাদের জমি থেকে তাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতিবেদনে দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘ চলতি সপ্তাহে জানিয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদি বসতি স্থাপনকারী এবং নিরাপত্তা বাহিনী তীব্র আক্রমণ চালাচ্ছে। জর্ডান উপত্যকায় আরব আল কাবানে বেদুইন সম্প্রদায়ের পশুদের ব্যাপক হত্যা সম্পর্কে মন্তব্য করার অনুরোধে জবাব দেয়নি ইসরায়েল সেনাবাহিনী। আরব আল কাবানেহের বাসিন্দা সালেম সালমান মুজাহিদ জানিয়েছেন, বসতি স্থাপনকারীরা একাধিক দলে বিভক্ত হয়ে সমন্বিতভাবে আক্রমণটি পরিচালনা করেছে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা পাশে দাঁড়িয়েছিল। ভারতের তেল শোধনাগারের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। রাশিয়ার ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার প্রতিষ্ঠান ভেদিনার ওয়াইল রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার এক্সে এক পোস্টে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ক্রেমলিনের যুদ্ধ বাজেটের মূল ভিত্তিতে আঘাত হানতে চাই, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার ও দৃঢ়। গুজরাটের ভেদিনার শহরে অবস্থিত এই শোধনাগারটি 1996 সালে গঠিত হয় ভারতীয় কোম্পানি নায়ারা এনার্জি লিমিটেড ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসনেফটের যৌথ উদ্যোগে। বর্তমানে রোসনেফট এই শোধনাগারের 49.13% শেয়ারের মালিক। শুধু ভেদিনার নয়, রাশিয়া ভারত তেল বাণিজ্য ব্যবহৃত পতাকা নিবন্ধন বা ফ্ল্যাগ রেজিস্ট্রেশন ব্যবস্থার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ এখন থেকে রাশিয়ার তেল পরিবহন করতে পারবে না। মেক্সিকো সীমান্তে নতুন দেয়ালের অনুমোদন, তোপের মুখে ট্রাম্প। অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নতুন দেয়ালের অনুমোদন দিয়ে মেক্সিকো সরকারের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লৌদিয়া শেনবাউম নিউ মেক্সিকো রাজ্য মার্কিন সীমান্ত দেয়ালের একটি নতুন অংশ নির্মাণের তীব্র বিরোধিতা করেছেন। তিনি এটিকে মার্কিন সরকারের একতরফা পদক্ষেপ বলে অভিহিত করেছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে শেনবাউম জোর দিয়ে বলেছেন, মেক্সিকো কোনোভাবেই এই প্রকল্পে জড়িত নয়।